দর্শক, সপ্তাহ ঘুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত RTVর সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ আমরা আলোচনা করব নবজাতক শিশুর চোখের রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জি, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটির খুঁটিনাটি জানবার চেষ্টা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে ROP। এটি বলতে আসলে কি বোঝায়? ROP হচ্ছে, আমরা বলে থাকি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। এটা এমন একটা রোগ, এটা হয় নবজাতক শিশু যারা বিশেষ করে আপনার 35 সপ্তাহের আগে জন্মগ্রহণ করবে, আবার যাদের ওজন 2 কেজির কম হবে। আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে যাদের জন্মের পরে NICUতে ভর্তির প্রয়োজন হয় এবং যাদেরকে দীর্ঘদিন অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, তাদের এই রোগটি হয়। এটি বলতে আসলে কি বোঝাচ্ছে, যদি আমি একেবারে পূর্ণরূপভাবে একটু জানতে চাই? এটা অ্যাকচুয়ালি আমরা নামের সাথেই এটা বলা হচ্ছে প্রিমেচিউর ROP, রেটিনোপ্যাথি, রেটিনা একটি রোগ, প্রিমেচিউর বেবিদের একটা রেটিনা রোগ হচ্ছে এটা। এর ঝুঁকিতে আসলে কারা থাকে? এই যে ROP বলছেন, বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বিভিন্ন দেশে বিভিন্নভাবে গাইডলাইন করা হয়েছে। আমাদের বাংলাদেশে আমরা যেটা ফলো করি, প্রথম কথা হচ্ছে যে সকল শিশু 35 সপ্তাহ আগে জন্মগ্রহণ করবে, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে যার ওজন 2 কেজি কম হবে, তাদেরকে আমরা এই ঝুঁকিতে ফেলতে পারি। এবং যারা জন্মের পরে NICUতে ভর্তির প্রয়োজন হবে, তাদেরকে আমরা এই রোগের ঝুঁকিতে রাখতে পারছি। ROP এটি আসলে কেন হয়ে থাকে? আমাদের মায়ের গর্ভে যখন আমরা থাকি, তখন হয় কি, বিভিন্ন সপ্তাহে আমাদের শরীরে বিভিন্ন অংশ তৈরি হয়। তো সেরকম চোখেরটা যেটা তৈরি হচ্ছে জন্মের পরে 36 সপ্তাহে, বলতে গেলে আমরা বলি যে চোখের রেটিনার, বিশেষ করে রেটিনার যে নেজাল পার্টটা, এটা নেজাল বলতে আপনার আমার নাকের অংশটুকু, নিশ্চয়ই 36 সপ্তাহে এটা কমপ্লিট হয়। আমাদের টেম্পোরাল অংশ, কানের অংশটুকু কমপ্লিট হয় আপনার 40 সপ্তাহে গিয়ে। মানে একজন শিশু যখন জন্মগ্রহণ করে, আমরা বলি ফুল টার্ম বলি 37 সপ্তাহে বলি সাধারণত। তো দেখা যায় যে আপনার জন্মের পরেও কিছু অংশ তৈরি হচ্ছে। তো ROPতে যেটা হয়, শিশু আগে জন্মগ্রহণ করলো, 37 বা 35 সপ্তাহ আগে জন্মগ্রহণ করলো, তাহলে তার রেটিনাটা তখন তৈরি হয় নাই। তো এই শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে মায়ের গর্ভে যখন ছিল, তখন রক্তের মাধ্যমে, মায়ের রক্তের মাধ্যমে সে অক্সিজেনটা পেত। নিশ্চয়ই। হ্যাঁ, এখন জন্মের পরে যেটা হয়, হঠাৎ করে পৃথিবী চলে আসলো, তখন আমাদের ন্যাচারাল অক্সিজেন, বা শিশু যখন আপনার যে ছোট বাচ্চা, ওজন কম, প্রিমেচিউর, তখন আমরা তাদের কি করি, NICUতে ভর্তি করি, প্লাস তাদেরকে অক্সিজেন দিই। তখন সে অক্সিজেনটা আর্টিফিশিয়ালি পাচ্ছে। তখন এই অক্সিজেনের স্যাচুরেশনটা একটু বেশি থাকে নর্মালি। আমাদের যে অ্যাটমসফিয়ারে অক্সিজেন থাকে, স্বাভাবিক অবস্থায় যেটি থাকে তার থেকে একটু বেশি থাকে। তো হয় কি, তখন আমাদের যখন রেটিনা, যখন ওই জন্মের পর যখন রেটিনাটা আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে, তখন ওখানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, একটা ফ্যাক্টর আছে, হরমোন আছে, যেটা আস্তে আস্তে রিলিজ হয়, হ্যাঁ, রেটিনা তৈরি করার জন্য, তার ভেসেলগুলো তৈরি করার জন্য। আচ্ছা। তো যখন আমাদের বাইরে থেকে অক্সিজেন দিচ্ছি, তখন হয় কি, তার তো ভেসেলগুলো তখন গ্রো করার জন্য ভিজিটা রিলিজ হচ্ছে না, কারণ তার অক্সিজেনের প্রয়োজন নেই, কারণ অক্সিজেনটা সে অটোমেটিক পেয়ে যাচ্ছে। যখন আপনি বাচ্চা থেকে অক্সিজেনটা উইথড্র করছেন, হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশনটা ভিতরে কমে যাচ্ছে। আচ্ছা। তখন হয় কি, ভিজি রিলিজটা বেড়ে যায়। তো নর্মাল প্যাটার্নে যে ভিজি রিলিজ হয়, এই বাচ্চার ক্ষেত্রে সেই প্যাটার্ন হবে না, একটু বেশি হবে। বেশি হওয়ার কারণে, এই ভিজিএফের কারণে যখন যেটা হবে, আপনার রেটিনার যে ভেসেলগুলো তৈরি হবে, এগুলো এলোমেলো তৈরি হবে। আচ্ছা। নর্মাল প্যাটার্নে হবে না। নর্মাল স্বাভাবিক বাচ্চা যেরকম যে প্যাটার্নের রেটিনা তৈরি হবে, তারটা একটু ডিফারেন্ট হবে। এবং এই ভেসেলগুলো আপনার ভঙ্গুর থাকবে, সহজে এগুলো ছিঁড়ে যেতে পারে। এগুলো আপনার রেটিনাকে সংকুচিত করে, টান দিয়ে, ট্রাকশন দিয়ে রেটিনাকে ছিঁড়ে ফেলতে পারে। আচ্ছা। এই রোগটাকে বলছি আমরা ROP, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। নিশ্চয়ই। ROP সাধারণত আসলে কয় ধরনের হয়ে থাকে? ROP আমরা ধরন বলতে স্টেজিং বলি আর কি। 5টা স্টেজ আমরা ভাগ করে থাকি, স্টেজ 1, 2, 3, 4, 5। আচ্ছা। তো এক একটা স্টেজে রেটিনার স্ট্রাকচার দেখে, রেটিনার ধরন দেখে, ভেসেলের গ্রোথ দেখে আমরা এটাকে স্টেজিং করে থাকি। 5টা স্টেজে করে থাকি। আবার আমরা জোনে ভাগ করে থাকি, কোন জোনে হচ্ছে। এখানে জোন হচ্ছে আমরা 3টা জোনে ভাগ করি, 1, 2, 3।
কোন জনে হচ্ছে সে ওয়াইজ এবং কোন স্টেজে আছে সে ওয়াইজ আমাদেরকে পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে হয়। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্টেজ 1। এখানে দেখেন একপাশে আপনার রক্তনালী দেখা যাচ্ছে রেটিনার, আরেক পাশে খালি একটা সাদা মার্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা বলে আমরা স্টেজ 1, এটা একটা ডিমার্কেশন লাইন, যেটা বলা হয় ডিমার্কেশন লাইন। এই লাইন দেখে আমরা বুঝতে পারি যে স্টেজ 1-এ আছে। স্টেজ 2, এই যে ডিমার্কেশন লাইনটা আগের যেটা ছিল এটা একটু দেখেন বড় হয়ে গিয়েছে, এটা একটু ওয়াইড হয়ে গেছে। নিশ্চয়ই এটাকে আমরা বলি আপনার স্টেজ 2, এবং এটাকে বলা হয় রিজ। নেক্সট স্টেজ হচ্ছে 3, 3 নম্বর স্টেজে এটা আরো বিশাল হয়ে গেছে, এবং এখানে আপনার ফাইব্রোভাস্কুলার পরিফেলেশন হয়, হ্যাঁ, এবং রেটিনাকে একটু সংকুচিত করে টান দেয়। এই স্টেজটা খুব খারাপ স্টেজ, এখানে আপনার চিকিৎসা অবশ্যই লাগবে। আচ্ছা, দেন স্টেজ 4, 4 নম্বর স্টেজ দেখেন, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, স্টেজ 4A এবং 4B। 4A-তে যেটা হয় ম্যাকুলা হচ্ছে এমন একটা পয়েন্ট আমাদের দেখার আসল জায়গা, সেন্টার পয়েন্ট, চোখের যে সেন্টার পয়েন্ট, এটা আমরা ম্যাকুলা বলে থাকি। এখন 4A-তে হয় কি, ম্যাকুলা ইনভলভ হয় না, রেটিনাটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে কিন্তু ম্যাকুলা ইনভলভ হচ্ছে না। কিন্তু 4B-তে গিয়ে ম্যাকুলা ইনভলভ হয়ে যাচ্ছে। তো ম্যাকুলা যখন ছিঁড়ে যাবে তখন ওই বাচ্চা আর দেখবে না। আচ্ছা, খুব খারাপ অবস্থা, কন্ডিশন আর কি, স্টেজ 4B-টা। সেক্ষেত্রে আসলে সাধারণত যখন চিকিৎসকের শরণাপন্ন হয় অনেকে, যখন রোগী নিয়ে আসছে বা বাচ্চাদের এই নবজাতকদের নিয়ে আসছে আপনাদের কাছে, কোন স্টেজে আপনারা বেশি পান? সকল স্টেজে পাওয়া যায়। আচ্ছা, যারা সচেতন থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে স্টেজ 1, 2 পাওয়া যায়, কারো করে 3। কিন্তু যারা অসচেতন থাকে, দেখা যায় একটু লেট করে আসছে, তাদের ক্ষেত্রে অনেক সময় 4 বা 5 স্টেজও পাওয়া যাচ্ছে। লাস্ট মান্থে একটা অভিজ্ঞতা আপনি বলতে শেয়ার করতে পারি। বাচ্চাটা এনএসইতে ভর্তি ছিল, ভর্তির পরে যখন বাচ্চা ডিসচার্জ হয়, একজন ডিসচার্জ সার্টিফিকেট দেয় ডক্টররা, হ্যাঁ, এনএসইউ থেকে। ওখানে ওনার বাংলায় লিখে দিয়েছিল বাচ্চার বয়স যখন 1 মাস হবে তখন চক্ষু বিশেষজ্ঞ দেখাবেন। আচ্ছা, তো দুর্ভাগ্যবশত বাচ্চা বাবা মা 1 মাস বয়সে আসেনি, আমাদের কাছে এসছে 4 মাস বয়সে। এবং আমরা চোখটা পরীক্ষা করে দেখতে পেলাম যে তার পুরো রেটিনাটা একেবারে ডিটাচ, ছিঁড়ে গিয়েছে, মানে স্টেজ 5, খুব খারাপ অবস্থায়। এমন একটা কন্ডিশনে আসছে যে তার আর চিকিৎসা করেও কোনো লাভ হবে না, বাচ্চা আজীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে। খুব খারাপ লেগেছে আমার কাছে যে ডক্টর বলে দিয়েছিল, লিখে দিয়েছিল, তারপর ওনারা কোনো কারণে আসেন নাই আর কি, একটু দেরি করেছেন। সময় একটা গুরুত্বপূর্ণ সময় এখানে আরোপিতে সময়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা কোনো বাচ্চাকে সপ্তাহে 1 দিন করে ফলো আপ করি, কোনো বাচ্চা সপ্তাহে 2 বার ফলো আপ করি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিদিন রেটিনা গ্রো হচ্ছে। যেহেতু আমরা বলছি যে 40 সপ্তাহে গিয়ে রেটিনাটা ফুল ডেভেলপ করবে, তো আমরা যখন বাচ্চাকে 36 সপ্তাহে দেখছি বা 35 সপ্তাহে বা 30 সপ্তাহে দেখছি, তখন তো প্রতিদিন তার রেটিনাটা আস্তে গ্রো করছে। এখন কোন সপ্তাহে কী পরিমাণ গ্রো করছে, কোন স্টেজে আছে, এটা অ্যাকচুয়ালি না দেখলে তো বোঝা যাবে না। এবং এখানে সময়টা খুব ইম্পর্টেন্ট। ডক্টর যে বলে সপ্তাহে 1 বার ফলো আপ করতে, অবশ্যই 1 বার ফলো আপ আসতে হবে। সব নবজাতকের ক্ষেত্রেই কি আসলে এই যে চোখের ফলো আপের কথা বলছিলেন সেটি জরুরি কিনা? না, সব নবজাতক বলতে যাদের আমরা যে আরোপের ঝুঁকিতে বলছি তাদের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আসলে এই যে ঝুঁকির কথা বলছিলেন, আপনি বলছিলেন যে কিছু ক্রাইটেরিয়ার কথা, সেক্ষেত্রে জন্মের পরপরই বাবা মায়েদের আসলে কিভাবে আপনারা কাউন্সিলিং করে থাকেন, কিংবা অভিভাবকবৃন্দ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে কাউন্সিলিংটি আপনারা করেন? কাউন্সিলিংটা প্রথম অবস্থায় আমরা যখন এটাকে বলে থাকি যে আরোপি গাইডলাইন যখন তৈরি করা হয়, এখানে আপনার শুধু চক্ষু বিশেষজ্ঞ না, এখানে একজন অবস্টেটিশিয়ান বা গাইনোকোলজিস্টের ইম্পর্টেন্স আছে, একজন শিশু বিশেষজ্ঞ। কারণ প্রথম অবস্থায় কিন্তু বাচ্চাকে যখন জন্ম হবে তখন কার আন্ডারে থাকবে? উনি তো থাকছেন একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেটিশিয়ান আন্ডারে। উনি তখন বলে দিবে যে বাচ্চাকে শিশু বিশেষজ্ঞ দেখান। আচ্ছা, হ্যাঁ, তখন শিশু বিশেষজ্ঞ ওনাকে ফলো আপ করেন বাচ্চাকে। তো শিশু বিশেষজ্ঞ যখন বলেন যে বাচ্চার চোখের সমস্যা থাকতে পারে, হ্যাঁ, তখন একজন চোখে বিশেষজ্ঞ শরণাপন্ন হন। তখন বাচ্চা মা আমাদের কাছে নিয়ে আসে, আমরা তখন থেকে স্টার্ট। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি শুধু চোখে বিশেষজ্ঞ কাজ করবে না, এখানে 3টা ডিপার্টমেন্টে একসাথে কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি সবারই ইম্পর্টেন্স আছে। এবং বাবা মাকে যখন বলা হবে চোখে বিশেষজ্ঞ দেখানোর জন্য, অবশ্যই বাবা মা সময় মতো, আমি যেটা বলছি, সময় মতো আসতে হবে। আরোপি স্ক্রিনিং এটির আসলে উপযুক্ত সময় কোনটি? উপযুক্ত সময় এখানে আমাদের বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা 2টা রুলস ফলো করে থাকি। একটা হচ্ছে 30 দিনের রুলস, আর একটা হচ্ছে 20 দিনের রুলস। 30 দিনের রুলস মানে 30তম দিনে কাকে ফলো আপ করবো। নিশ্চয়ই, হ্যাঁ, এটা ফলো আপ করতে হবে যে সকল বাচ্চার বয়সটা জন্মের সময় 35 সপ্তাহের কম হচ্ছে। যদি 35 সপ্তাহের কম হয় এবং যার ওজন 2 কেজির কম হয়, হ্যাঁ, তাকে আপনি ফলো আপ করবেন 30তম দিনে, মানে 1 মাস বয়সে। যেটা বলা হয় 1 মাস বয়স, আমরা বলি 30তম দিনে। সেটা
অনেক সময় 1 মাস বললে হয় কি, বাচ্চার বাবা মারা 1 মাস কি একে অনেক সময় 2 মাস হিসাবটা সঠিক করবার জন্য দিন হিসাব গণনা করে 30তম দিনে বললে নিশ্চয়ই সাধারণত 30তম দিনই আসবে। 1 মাস বলে অনেক সময় সেটাকে 1 কে 2 মাস হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয় আর কি, দেখি আমরা। আরেকটা বলি আমরা 20তম দিনে, যেটা হচ্ছে বাচ্চার জন্ম সময় যদি আপনার 30 সপ্তাহ আগে হয় এবং যার ওজন 1.5 কেজির কম হবে, তাকে আপনার প্রথম স্ক্রিনিং মানে প্রথম চেক আপটা আপনাকে করতে হবে 20তম দিনে। এটা হচ্ছে 2টা ক্রাইটেরিয়া ফলো আপ করা হচ্ছে আর কি আমাদের বাংলাদেশে। আরেকটা হচ্ছে যাদের এনআইসিতে ভর্তি প্রয়োজন হচ্ছে যে কোনো কারণে, অন্যান্য রোগের কারণে, তাকে তো অবশ্যই অক্সিজেন দেওয়া লাগে, সেই সকল বাচ্চাকে আমাদের এই আপনার স্ক্রিনিং আওতায় আনতে হবে। আরওপি এর প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি রয়েছে? আচ্ছা, আরওপি প্রতিরোধ করতে হলে প্রথমেই বাচ্চা যখন মায়ের গর্ভে থাকেন তখন থেকে আমাদের এটা স্টেপ নিতে হবে। স্টেপটা কেমন, আমরা বাচ্চার মাকে রেগুলার একজন অবস্টেটিশিয়ানের ফলো আপে রাখবো, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যান্টিনেটাল চেক আপ। নিশ্চয়ই। তো অ্যান্টিনেটাল চেক আপটা একজন অবস্টেটিশিয়ান বা গাইনোকোলজিস্ট বাচ্চার মাকে যখনই ওনাকে চেক আপ করতে বলবেন অবশ্যই ওই সময়টাতে চেক আপ করতে হবে, এবং মায়ের যাতে কোনো রোগ না হয় এবং বাচ্চা যখন মায়ের গর্ভে থাকবে তার কোনো অসুবিধা না হয় সেদিকে অবশ্যই বাবা মাকে খেয়াল রাখতে হবে এবং একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেটিশিয়ানের খেয়াল রাখতে হবে। এটা হলো প্রথম ধাপ। আমরা অনেক সময় IUGR বলি, ইন্টারউটেরাইন গ্রোথ রিটার্ডেশন যেটা বলা হয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে বাচ্চা মায়ের গর্ভে আছে, বাচ্চার যেভাবে ওজন বাড়ার কথা সেভাবে বাড়ছে না। তো সেক্ষেত্রে শরীরের প্রতিটা অঙ্গই কিন্তু এফেক্টেড হয়। সেক্ষেত্রে চোখও এফেক্টেড হবে অন্যান্য অঙ্গের সাথে সাথে। তো যখন বাচ্চা এরপরে আসবেন বাচ্চার জন্মের সময়, এটা কেয়ারে গেল, জন্মের সময় যাতে কোনো কমপ্লিকেশন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে যে বাচ্চা যখন জন্ম হবে যেটা যখন পূর্ণ সপ্তাহ হয়, আমাদের অবস্টেশনে বলেন যে 37 সপ্তাহ বলে থাকেন পূর্ণ সপ্তাহের সময়টা, আমরা চেষ্টা করবো যে এই 37 সপ্তাহ পরে যাতে জন্মগ্রহণ করে। এটা একটা সময়, একটা ফ্যাক্টর আছে, শুধু আরওপি না, বাচ্চার অন্যান্য রোগের ক্ষেত্রেও এটা পূর্ণ সপ্তাহে জন্মগ্রহণ করলে সেই রোগগুলো হবে না। নিশ্চয়ই। হ্যাঁ, এবং পূর্ণ সপ্তাহের আগে জন্মগ্রহণ করলে শুধু আমাদের চোখের না, শুধু অন্যান্য রোগেরও একটা ঝুঁকি থাকে। আরেকটা হচ্ছে আপনার জন্মের পরে পোস্টনেটাল কেয়ার যেটা বলি আমরা। জন্মের পরে আপনার বাচ্চাকে আপনার রেগুলার চেক আপ করতে হবে, একজন শিশু বিশেষজ্ঞ বা নিওনাটোলজিস্টের দ্বারা চেক আপ করতে হবে। এখন ওনারা যদি মনে করেন যে বাচ্চা ঝুঁকিতে আছে বা চোখের রোগের কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে ওনারা আমাদের কাছে পাঠাবেন, আমরা তখন চেক আপ করবো। আর যদি আমরা আগে যেটা বলেছিলাম যে বিভিন্ন সপ্তাহের কথা, 35 সপ্তাহ বা 30 সপ্তাহ, বা বাচ্চার ওজনের কথা বলেছিলাম, এক ক্ষেত্রে বলছিলাম 2 কেজি, অন্য জায়গায় বলেছিলাম 1.5 কেজি, এগুলো যদি কম হয়, বাচ্চার ওজন কম হয়, বাচ্চা যদি সময়ের আগে জন্মগ্রহণ করে বা যে কোনো কারণে বাচ্চা জন্মের পরে দেখা গেলো বাচ্চা অসুস্থ, তাকে এনআইসিতে ভর্তির প্রয়োজন হয়েছে এবং তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে, এই সকল বাচ্চা অবশ্যই আমাদের একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে। এটাগুলো আমাদের প্রতিরোধের উপায় অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আসলে আপনার কাছে আরেকটি বিষয় জানবার রয়েছে, সেটি হচ্ছে আমরা এই যে আরওপি নিয়ে কথা বলছি, এক্ষেত্রেও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষা আমরা খুব বেশি কিছু করণীয় পরীক্ষা নিরীক্ষা নাই। আমরা যারা আরওপি স্পেশালিস্ট আছি তারা অ্যাকচুয়ালি আমরা এটা দেখে থাকি। দেখি কিভাবে, আমরা যখন একটা বাচ্চা প্রথমে আমাদের কাছে আসে তখন আমরা বাচ্চার চোখে কিছু ড্রপ দিই। ড্রপটা কেমন, আপনার চোখের যে মনিটা আছে, যে কালো মনিটা, হ্যাঁ, আমরা বলি এটাকে পিউপিল বলি, পিউপিলটাকে ডাইলেট করার জন্য। হ্যাঁ, চোখের মিটা আস্তে করে ডাইলেট হয়ে বড় হবে। হ্যাঁ, যেখানে আইরিশ থাকে, আপনি জানেন চোখে তো অনেকগুলো অংশ আছে, চোখটাতে অ্যাকচুয়ালি দেখতে গোলাকার, আমরা বাইরে থেকে তো একটা অংশ দেখি, কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো পার্টস আছে। সামনে থেকে যে কালো অংশটুকু আছে, এরপর সাদা অংশ দেখতে পাচ্ছি, এই কালো অংশের ভিতরে থাকে আপনার আইরিশ। হ্যাঁ, আইরিশের ভিতরে থাকে লেন্সের পিছনে কিছু জেলির মতো পদার্থ থাকে, এরপরে থাকে আমাদের রেটিনা, সবার পিছনের অংশ। হ্যাঁ, রেটিনা। তো আমরা যেটা করি, আইরিশটা সাধারণত সংকুচিত থাকে। হ্যাঁ, দেখবেন যে যখন চোখের মধ্যে লাইট ফেলবেন আইরিশটা যখন কনস্ট্রিক্ট অবস্থা থাকে, হ্যাঁ, আমরা একটা ড্রপ দিই। হ্যাঁ, এই ড্রপের দিয়ে কি করি, আমরা আইরিশটাকে প্রসারিত করি। তাহলে আমরা কি করব, আমাদের যেটা হয়, প্রসারিত হলে তখন আমরা চোখের মধ্যে আলো ফেললে চোখের পিছনের রেটিনাটা তখন দেখতে পাবো। আচ্ছা, নর্মাল অবস্থায় কী হয়, আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট যেটা আছে, যেটা আমরা ইনটেক অপথলমোস্কোপ বলি, ওটা দিয়ে অ্যাকচুয়ালি নর্মালি সাধারণত ছোট পিপিল দিয়ে খুব ভালো দেখা যায় না, দেখা যায় কিন্তু খুব সামান্য পরিমাণ দেখা যায়। তো ভালো দেখতে হলে আমাদেরকে আইরিশটা সরাতে হয়। সরানোর জন্য আমরা প্রথমে একটা ড্রপ দিই, বাচ্চাকে আমরা কিছুক্ষণ ওয়েট করতে বলি, সাধারণত এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় লাগে। আচ্ছা, বাচ্চা কারো ক্ষেত্রে একবার কাজ হয়ে যায়, কারো 2বার বা 3বারও ড্রপটার প্রয়োজন হয়। দেওয়ার পরে আমরা কি করি, বাচ্চা তো ছোটো বাচ্চা থাকে, অ্যাকচুয়ালি আমরা যেটা করি, বাচ্চার চোখের একটা অ্যানাস্থেটিক ড্রপ দিই, জাস্ট চোখটাকে অবশ করার জন্য, যাতে কোনো ব্যথা বেদনা না পায়। হ্যাঁ,
তখন যখন বাচ্চা আসে তখন আমরা কি করি চোখের তাকে প্রথমে একটু র্যাপ করি আর কি, একটু টাওয়াল দিয়ে একটু পেঁচে নেই, বাচ্চা তো নচড়া করবে স্বাভাবিকভাবে, সে তো আমাকে দেখতে দিবে না, তাকে একটা কমফোর্ট জোনে রাখার জন্য একটু জাস্ট একটু টাওয়াল দিয়ে একটু আমরা তাকে একটু র্যাপ করে নিই। তো আমরা যেটা চোখের মধ্যে একটা স্পেকুলাম বলি আমরা, এটা জাস্ট আমাদের চোখের যে পাতাটাকে দুই পাশে সরিয়ে রাখার জন্য এটা চোখের মধ্যে দিই। দেওয়ার পরে তারপর আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা বলি একটা ইনডাইরেক্ট অপথলমোস্কোপ বলি, এটা আমরা মাথায় একটা লাগাতে হয়, মাথায় লাগিয়ে ওইটার মধ্যে একটা লাইট আছে, লাইট দিয়ে তারপরে আমরা একটা লেন্স, হ্যাঁ একটা লেন্স দিয়ে আমরা তখন চোখের ভিতরে গিয়ে দেখি আমরা যে ওই যে প্রথমে বললাম আমরা কোন জোনে আছে বা আরোপি আছে কিনা, থাকলে সেটা কোন জোন, কোন স্টেজে আছে, তখন আমরা এটা নির্ধারণ করি যে বাচ্চা জোন 1, 2 or 3 বা স্টেজ 1, 2, 3 or 5 যেটাই হোক, সেটা আমরা চেক করে তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে বাচ্চাকে কী করব, মানে সেই অনুসারে আপনারা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন। আমি যদি এই পর্যায়ে একটু আপনার কাছ থেকে জানতে পারি, সেটি হচ্ছে চিকিৎসা পদ্ধতি, সেটি আসলে কি কি রয়েছে আমাদের দেশে? আমরা কয়েকটা চিকিৎসা করে থাকি, যেটা হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে অবজারভেশন। হ্যাঁ, অনেকাংশে দেখা যায় স্টেজ 1 বা স্টেজ 1, 2 বা যেটা হোক বা জোন, হ্যাঁ জোনের ক্ষেত্রে যদি জোন 3 হয় বা 2 হয়, তো স্টেজ যদি কম স্টেজ দিয়ে থাকে, দেখা যায় অবজারভেশন করলে কয়েকবার ফলো আপ করলে দেখা যায় আস্তে আস্তে অটোমেটিকলি অনেক সময় অনেকাংশে বাচ্চারা ভালো হয়ে যায়, মানে আরোপি হয় না, মানে যেটুকু হয়েছে সেটু নর্মাল প্যাটার্নে ভেসেলগুলো চলে যায়। এটা একটা সুখবর যে অনেক বাচ্চা দেখি যে আমরা শুধুমাত্র ফলো আপ করে কোনো চিকিৎসা না করেও আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ পরবর্তী সমস্যা হয় না। তো যাদেরকে চিকিৎসা লাগে সেটা আমরা যেটা করি, প্রথম অবস্থায় কারো ক্ষেত্রে দেখা যায় ইনজেকশন দিতে হয়, হ্যাঁ যেটা বলি আমরা অ্যান্টিভিজে বলি। ওই যে আমি প্রথমে আপনার বলেছিলাম যে আরপি হওয়ার জন্য একটা হরমোন দায়ী, নিশ্চয়ই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, হ্যাঁ তো ওই হরমোনটাকে মানে কমিয়ে দেওয়ার জন্য আমরা অ্যান্টিভিজে, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরকে ইনহিবিট করার জন্য অ্যান্টিভিজে বলি। এই ইনজেকশনটা আমরা বাচ্চার চোখের ভিতরে দিই। এই ইনজেকশনটা শুধু বাচ্চার ক্ষেত্রে আমরা অন্যান্য রোগেও আমরা চোখের ডাক্তার অনেক রোগে আমরা এই ইনজেকশনটা দিয়ে থাকি বড়দের ক্ষেত্রে। তো এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বড়দের ক্ষেত্রে আমরা যে ডোজে দিয়ে থাকি, যে পরিমাণ দিয়ে থাকি, বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণটা তার অর্ধেক হয়, পরিমাণটা খুব কম হয়। এবং আপনি জানেন যে ইন্ডিভিজুয়াল দেওয়ার যে প্রসিডিওর, যে সুইটা আমরা ইউজ করি খুবই ছোট একটা, খুব চিকন একটা সুই, হ্যাঁ সেটা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ, যেটা আমরা জানি ইনসুলিন সিরিঞ্জ। এই ইনসুলিন সিরিঞ্জ দিয়ে আমরা এই ইনজেকশনটা দিয়ে থাকি। সাধারণত ইনসুলিন যারা ইউজ করেন, যারা ডায়াবেটিস আছে তারা জানেন সামান্য একটু পেইন হয়, সাধারণত একবার দিলে হয়, কারো ক্ষেত্রে 2বার লাগতে পারে, সাধারণত একবারই আমাদের কাজে আমরা যেটুকু দেখেছি আর কি। আমরা যে বিশ্বমানের চিকিৎসা সেবার কথা বলে থাকি, সেটি আসলে ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চিত হয় কিনা এই আরওপি এর চিকিৎসার ক্ষেত্রে? জি আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা আই কেয়ারে বর্তমানে আমরা আরওপি চিকিৎসার অন্যান্য দেশের মতো আমরা ইনজেকশন বলেন, লেজার বলেন বা অপারেশন বলেন, ব্যবস্থা আমাদের আছে। এটা সুখবর আমাদের দেশের জন্য। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি যে আরওপির জন্য কোনো বাচ্চা যাতে অন্ধ না হয়ে যায়। আচ্ছা, এটা এমন একটা, আমি সবাইকে বলি খুব খারাপ রোগ। এটা খারাপ এই হতে যে এই রোগ হলে কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, বাচ্চারা কিন্তু চিরদিনের জন্য অন্ধ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ একটা বাচ্চা পৃথিবীর আলো দেখে না। হ্যাঁ তো এটা একটু মানে নিজের কাছেও খারাপ লাগে, একটা ছোট বাচ্চা পৃথিবী দেখবে না, এটা কেমন কথা? তো আমাদের উদ্দেশ্য, কাজ করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে পৃথিবীর আলো দেখানো। যারা আরওপির ঝুঁকিতে আছে বা আরওপি হচ্ছে, তারা যাতে অন্ধ না হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, চোখের যে সমস্যাগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, তা শুরু থেকেই চিহ্নিত এবং প্রতিকার করা সম্ভব হলে অনেকটা নিশ্চিতভাবেই আমাদের চোখ সুস্থ থাকতে বাধ্য। সুতরাং আসুন রেটিনা সহ চোখের যে কোনো সমস্যাকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি গ্রহণ করি। নিজেদের দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি দুটোকেই সঠিক পথে পরিচালিত করি। সবার জন্য সুস্থ, সুন্দর, স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ এতটুকুই। সবার জন্য শুভকামনা।